আমরা শুনতে পেরেছি সে জিডি করতে গিয়েছে, তার উপর অন্যায় হয়েছে, সেটি নিয়ে সে জিডি করতে গিয়েছে। আজ তাকে জিডি করতে দেওয়া হচ্ছে না। পুরা থানা পরিকল্পনা করে থানা থেকে পুলিশ, আপনারা জানেন শাহবাগ থানা হচ্ছে এমন একটা ব্যস্ততম থানা যেখানে সবসময় শত শত পুলিশ রিজার্ভ থাকে। কিন্তু যখন তাদের উপর হামলা করা হয়েছে ওই 1-1.5 ঘন্টা কোনো পুলিশের ফোর্স শাহবাগ থানার অভ্যন্তরে দেখা যায় নাই। সুতরাং এটি একটি রাষ্ট্রীয় কাঠামোগত পরিকল্পনা এবং এর মাধ্যমে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। রাখার পরে তারা আমাদের এবং কয়েকজনকে মারধর করা হয়েছে। এরকম পরিস্থিতিতে তারা আমাদেরকে ফোন দিলেন। আমি ডাকসুতে অবস্থান করছিলাম। আমি ডাকসু সমস্যার সম্বন্ধে অন্য ডাকসু নেতৃবৃন্দ আমাদেরকে তারা ফোন দিয়ে বললেন যে ভাই আমরা কাউকে পাচ্ছি না, আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে বাঁচান, এরা আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে বাঁচান। এটা শুনে আমরা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধি হিসেবে কি আমরা বসে থাকতে পারি? একজন সচেতন ব্যক্তি হলে কি আপনারা বসে থাকতে পারতেন? আমরা তাৎক্ষণিকভাবে আমি ডিসি রমনাকে ফোন দিই যে আমার শিক্ষার্থীদেরকে মারধর করা হচ্ছে, আমাদের শিক্ষার্থীদেরকে মেরে ফেলা হচ্ছে, মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, আপনি তাদেরকে উদ্ধার করুন। তিনি জানালেন তিনি থানায় নাই এবং থানায় কোনো পুলিশ নাই। তো আমরা তারপরও 4-5 জন যারা একসাথে ছিলাম দ্রুত যাই, যাতে করে আমরা চেষ্টা করে হলে আমাদেরকে যেতে আমরা এতটুকু অন্তত আশা করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় অভ্যন্তরের ছাত্রদল সহিংসতার দিকে যাবে না। সারা দেশে যাই করুক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সেদিকে যাবে না। আমরা সেদিকে থানা অভ্যন্তরে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে আমাদের উপর হামলা করা হলো। দেখেন আমরা 21 তারিখ লিখিত অভিযোগ দিচ্ছি, তার 3 দিনের মাথায় আমাদের উপর হামলা করা হলো। আজকে এই মিটিংয়ে আমরা জিজ্ঞেস করলাম যে স্যার আপনি এটার কি অবস্থা নিয়েছেন? তিনি বলেন তদন্ত চলছে। এই তদন্ত কতদিন চলবে? আমাদেরকে মেরে ফেললে তারপরে কি তদন্ত শেষ হবে না? তারা তো মারার হুমকি দিয়ে তারা মেরেছে, মেরে হয়তো ফেলতে পারে, কিন্তু তারা তো মেরেছে, হত্যার উদ্দেশ্যে তো মেরেছে। যেভাবে মেরেছে এই গণপ্রতিনিধি তো তোফাজ্জল বা অন্যান্যরা মারা গিয়েছে। আপনারা জানেন তোফাজ্জল হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত ছিল, আপনারা জানেন। তো এইভাবে তো মারা হয়েছে। আজকে আমরা যে স্যারকে যখন বললাম যে স্যার আমাদের যে কথা যে আপনারা তদন্তের নামে কালক্ষেপণ করছেন, আপনারা এর ব্যবস্থা গ্রহণ করুন, তারা কোনো সুদুত্তর দিতে পারলেন না। এবং হামলার ঘটনায় তারা একটা তদন্ত কমিটি গঠন করেছেন, বলছেন 48 ঘন্টার মধ্যে এই কমিটি রিপোর্ট দিবে। 48 ঘন্টা ইতিমধ্যে অতিবাহিত হয়ে গিয়েছে, অথচ তারা সেই ব্যাপারে কোনো কথা বলতে পারছে না। আপনারা জানেন এর আগেও ছাত্র দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যতগুলো অভিযোগ এসেছে, একটা অভিযোগও তদন্ত শেষ হয় নাই। 3 মাস 4 মাস 5 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু কোনো তদন্ত শেষ হয়নি। আপনারা জানেন আমরা অনেক কষ্টে সাংবাদিকদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে ইনফরমেশন পেয়ে যে ছাত্রদলের একাধিক ঘটনায় চাঁদাবাদের সাথে সম্পৃক্ততা আমরা পেয়েছি, নিউজ হয়েছে, সেটি নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে অভিযোগ দায়ের করেছি। বিশ্ববিদ্যালয় কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, এখন পর্যন্ত তদন্ত ডিলে করে রেখেছে। আপনারা দেখেছেন যে আইলেটের ছাত্রাবাসে যখন গেস্ট রুম গণরুমের অভিযোগ এসেছে, সেটি নিয়ে যখন আমরা অভিযোগ করেছি, সেটার তদন্ত এখনো চলছে। তার মানে তারা তদন্তের নামে কালক্ষেপণ করতে চান কিনা সেই নমুনা আমরা ইতিমধ্যে অনেকবার দেখেছি। এবং এই যে আমাদের উপরে যে মারধর করা হইলো, এই ঘটনায় সেই কালক্ষেপণ আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করছিলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ওয়াহিদুল ইসলাম স্যার, তিনি একজন সজ্জন ব্যক্তি, তিনি গেস্ট রুম গণরুমের বিরুদ্ধে কথা বলেছেন এবং বিভিন্নভাবে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। অন্তপক্ষে তিনি অভিভাবক সুলভ জায়গাটা বজায় রাখবেন। কিন্তু আমরা কেন যেন তার উপর ভরসাটা রাখতে পারছি না, কেন যেন আমাদের পুরোপুরি সংখ্যার জায়গাটা কাটছে না। আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয় একটা বিবৃতি দিয়েছে, সেই বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিদের হামলা হয়েছে, সেদিন একটা নিন্দা জানানোর সাহস তাদের হয় না। এর থেকে লজ্জার বিষয় আর কিছুই হতে পারে না। তারা সেই ভাষায় কথা বলছে যেই ভাষায় ছাত্রদল কথা বলছে। ছাত্রদল বলেছে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, ঠিক হুবহু সেই কথা বিশ্ববিদ্যালয় বিবৃতি দিয়েছে। তার মানে কি বিশ্ববিদ্যালয়ের বিবৃতি ছাত্রদল লেখা দিচ্ছে কিনা সেই প্রশ্ন আমরা এখান থেকে রাখতে চাই। আমাদের উপর যখন হামলা হইলো, ভিডিও ফুটেজ আছে স্পষ্ট যে কারা কারা হামলা করেছে, সেটা তাদের যাচাই করার জন্য তদন্ত কমিটি করা লাগে। এবং তদন্ত কমিটি করার জন্য তদন্ত কমিটি করার পরে তারা বলতে পারছে না যেখানে কি ঘটনা ঘটছে। সেখানে ভিডিও ফুটেজ স্পষ্ট দেখা গেছে আমাদের উপর হামলা হয়েছে এবং আমরা সেখানে কারো উপরে কোনো ধরনের কটু কথা বা কোনো ধরনের উস্কানি কোনো কিছু দিইনি, শান্তিপূর্ণভাবে আমরা 3-4 জন গেছি। সেখানে তাদের
আমাদের উপর আসলে আদতে হামলা হয়েছে কিনা সেইটা যাচাই করতে তাদের তদন্ত কমিটি করা লাগছে, এবং সেই তদন্ত কমিটির রিপোর্ট আদৌ আসবে কিনা সেটা আমরা যথেষ্ট সন্দিহান। ঠিক একইভাবে যেই ছেলেটা ভিকটিম, সে হতে পারে শিবির করে, হতে পারে অন্য কোনো রাজনৈতিক দল করে, প্রত্যেকের রাজনৈতিক চর্চা করা তার যা ব্যক্তিগত রাইটস, হিউম্যান রাইট, যে কোনো রাজনৈতিক দলে সে চর্চা করতে পারে। তার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার আগে যেখানে রিউমার স্ক্যানার সহ বেশিরভাগ ফ্যাক্ট ফাইন্ডিং, সরকারি ফ্যাক্ট ফাইন্ডিং সহ ফ্যাক্ট চেকাররা যেখানে তারা বলেছে যে এটি ফেক, বানোয়াট, তারপরেও বিশ্ববিদ্যালয় বিবৃতি দিয়েছে যে তাকে কেন শোকজ করা হবে না। শোকজ করার বিবৃতি দেওয়ার আগে তাদের আগে উচিত ছিল না কমিটি করার আগে এটা হয়েছে কি হয় নাই তার আগেই তারা সিদ্ধান্ত পৌঁছে গেছে তাকে কেন শোকজ করা হবে না, তারা শোকজ করেছে স্টুডেন্ট। তার মানে এটা কি দাঁড়ায়? এটাই প্রমাণ করে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিমাতাসুলভ আচরণ করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দেখুন অতীতেও আপনাদেরকে এর আগে আপনাদের সাথে যখন কথা বলেছি, অতীতেও যখন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইস্যু নিয়ে আমরা এসেছি, 5 আগস্ট পূর্ববর্তী সময় অথবা পরবর্তী সময়ে আমাদের সাথে যখন পাবলিক ডিলিংসগুলো হয়েছে, পাবলিক ইস্যুগুলোতে যখন কথা হয়েছে, প্রত্যেকটা সময় সাংবাদিক বন্ধুরা সাথে ছিল। আজকে তারা সাংবাদিকদের বের করে দিয়ে আমাদের সাথে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো যদি আপনারা শুনতেন তাহলে আপনারা হয়তো প্রশ্ন করতেন যে এটা কি আসলে অভিভাবক ভাষা কি না, সেই প্রশ্ন আপনারাই করতেন। আজকে সেই জায়গা দাঁড়িয়ে তারা একদিকে কনক্লুশনে চলে যাচ্ছে, যখন সেটা একটা নির্দিষ্ট দলের জন্য হচ্ছে, এজেন্ডা বাস্তবায়ন করার জন্য হচ্ছে, তখন তারা আগে কনক্লুশনে চলে যায়, সহজ করছে। আর যখন সেটা বিরুদ্ধে যাচ্ছে, তারা একটা নাম কাছে তদন্ত কমিটি করে তারা পার পেয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা করছে। আমরা শেয়ার করে বলে দিয়েছে, অতীতেও অনেকে এসেছিল এরকম ভিসি, আজকে নিয়াজ আহমেদ স্যার এসেছিলেন, তিনি আজকে নাই। এর আগে আরও অনেকেই দায়িত্ব পালন করেছেন, তারা এখন নাই। তাদের কি পরিণত হয়েছে, তাদের সম্মানটা কি স্টুডেন্টদের কাছে সেটাও আপনারা জানেন। এখন বর্তমান যারা দায়িত্ব রয়েছেন তারাও যদি এই ইনসাফটা করতে না পারেন, তারাও যদি এইরকম বিমাতাসুলভ আচরণ করেন, তাহলে তাদের পরিণতি বা তাদের শ্রদ্ধার জায়গাটাও অতীতের যারা দায়িত্বরত ছিল তাদের যেখানে যারা দাঁড়িয়েছে তাদের সেখানে দাঁড়াবে কিনা সেখানে আসলে যথেষ্ট সংশয়ের জায়গা রয়েছে। তো আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এতটুকুই বলতে চাই, আজকে আমাদের মামলা নেওয়া হচ্ছে না। আমাদের সাংবাদিকরা যখন মামলা করতে গেছে তাদের মামলা এখন নেওয়া হয়নি। আমরা জানি না আমরা মামলা করতে গেলে আমাদের মামলা নেবে কিনা। আমাদের অভিযোগ দেওয়ার সময় সাংবাদিক বের করে দেওয়া হচ্ছে। এটা কখনোই হয় নাই যে আমরা অভিযোগ দিতে গিয়েছি সেখানে সাংবাদিক ছিল না। এটা কখনো হয় নাই 5 আগস্টের আগে বা পরে কোনো পাবলিক ইস্যুতে আমরা স্মারকলিপি দিতে গিয়েছি বা অভিযোগ জমা দিতে গিয়েছি, সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন না, সাংবাদিকদেরকে বের করে দেওয়া হয়েছে। এরকম ঘটনা কখনো হয়নি। এটি একটি নতুন কিছু সূচনা কিনা সে প্রশ্ন আপনারাই রাখবেন এবং আপনারাই এটা বিচার করে দেখবেন। দেশবাসীর কাছে বিচারের ভাত খেয়ে রয়েছে। তো শিক্ষার্থীদের প্রতি আমরা আহ্বান জানাবো যে আমরা শুধুমাত্র শিক্ষার্থীদের, একজন শিক্ষার্থী সে যেই দলেরই হোক, তাকে বাঁচানোর জন্য আমরা ছুটে গিয়েছিলাম। যেভাবে ছুটে গিয়েছিলাম ছাত্রদলের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে যখন ছুরিকাঘাতে খুন করা হয়, যেভাবে মিছিল করে এটার প্রতিবাদ জানিয়েছিলাম, যেভাবে সাম্য হত্যাকাণ্ডের পর সবার আগে ছাত্রদল প্রতিবাদ জানায়, তার আগে আমরা প্রতিবাদ মিছিল করেছিলাম। যেভাবে ছাত্র মৈত্রীর নাইমকে যখন অন্যায়ভাবে পুলিশ আঘাত করে সেটার প্রতিবাদ সবার আগে আমরা জানিয়েছিলাম, এবং ডাক্তার সমাজসেবা সম্পাদক সাথে সাথে থানায় গিয়ে প্রেশার ক্রিয়েট করেছে যে অন্যায়ভাবে আপনি তাকে আটক করতে পারেন না, এবং তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। যেমনভাবে আমরা অন্যান্য সংগঠনের পাশে দাঁড়িয়েছিলাম, যেমনভাবে বিএনপির যুব দলের তৌহিদকে যখন ইউনূসের যৌথ বাহিনী পিটিয়ে হত্যা করে, সেটার প্রতিবাদে যদি কেউ প্রথম রাজপথে নেমে থাকে সেটা আমরা নেমেছিলাম। অতীতে যেমন আমরা দল মত দেখিনি যে কার প্রতি জুলুম হয়েছে, আমরা ভবিষ্যতে আমরা সেটা দেখব না। আমাদের জন্য যদি গতদিন আমাদেরকে মারতে গিয়েছে, তারা মেরে ফেলতে পারে নাই, কিন্তু যদি মেরেও ফেলে আমাদের আত্মা হু হু করে এই কথাগুলো বলে যাবে, এবং আমাদের পরবর্তী প্রজন্ম এই কথাগুলো বলে যাবে, এবং আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। আপনি যদি আমার লড়াইকে পছন্দ নাও করেন, আপনার জন্য আমার এই লড়াই। আপনি যদি আমার পাশে নাও দাঁড়ান, হতে পারে অনেকে যারা উপদেষ্টা দায়িত্ব ছিলেন বা অন্য রাজনৈতিক দলে আছেন, তারা জুলাইয়ের শক্তি হোক বা যাই হোক, যেভাবেই হোক, যেভাবে বিশ্বায়ন করেন, তারা যখন বিভিন্ন জায়গায় হামলার শিকার হয়েছেন গাজীপুরে বা অন্যান্য জেলায়, তাদের হামলা হওয়ার পর প্রথম প্রতিবাদগুলো আমরা জানিয়েছিলাম, কিন্তু তারাও অনেকেই একটা ফেসবুক পোস্ট দেওয়ার মতো নৈতিক সাহস তাদের হয় নাই। প্রতিবাদ জানানো তো দূরের কথা,
নুরুল হক নুরের উপরে যখন সেনাবাহিনী বর্বরোচিত হামলা চালায়, আমাদের রাষ্ট্র নির্বাচন প্রচারণা চলছিল, প্রচারণা বাদ দিয়ে আমরা রাজু ভাস্কর্য মিছিল করেছিলাম, প্রতিবাদ এবং বিচার চেয়েছিলাম। কিন্তু অনেকেরই এখন সেই সুযোগটা হয় নাই আমাদের পাশে দাঁড়ানো। আমরা মনে করি না যে আমাদের পাশে দাঁড়াতে হবে। আমাদের পাশে নিপীড়িত শিক্ষার্থীরা আছে, আমাদের পাশে আল্লাহ রাব্বুল আলামিন আছে। আমরা আমাদের লড়াইকে চালিয়ে যাবো। কথা বলার জন্য অনুরোধ করছি ডাক্তার সমাজসেবা সম্পাদক এবং সেদিনের ভিকটিম বিজু ভাই। আচ্ছা, কথা হচ্ছে অনেকটা চলে এসেছে, আমি আজকে কয়েকটা বিষয়টা ক্লিয়ার করবো। সেটা হচ্ছে অনেকগুলো মিডিয়ায় বলা দেখতে পাচ্ছি যে ঘটনাটাকে বলা হচ্ছে শিবির এবং ছাত্রদল সংঘর্ষ। এটা মোটো এরকম না। আমরা সেখানে গিয়েছি একদমই আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে, যেহেতু আমরা ডাকসুর প্রতিনিধি এবং সেখানে আমাদের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে কিনা তাকে এখন আটকে রাখা হয়েছে। সো আমাদের দায়িত্ব সেখানে যাওয়া, সেখানে কি হয়েছে না হয়েছে কথা বলে প্রশাসনের সাথে সমাধান করা আমাদের দায়িত্ব। আমরা ঠিক সেই দায়িত্ববোধের জায়গা থেকেই ডাকসুর প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছি এবং যাওয়ার পরে আপনারা দেখেছেন আমাদের উপরে হামলা হয়েছে। এটা আসলে অবশ্যই পরিকল্পিত। কেন পরিকল্পিত সেটা হচ্ছে, ধরেন যদি এরকম হইতো যে আমরা ওখানে গিয়েছি, উস্কানি হয়েছে, কথাবার্তার মধ্যে বাকবিতণ্ড হয়েছে, তারপরে হামলা হয়েছে, তাহলে বলা যেতে পারে ঘটনাক্রমে। কিন্তু আমরা সেখানে যাওয়ার সাথে সাথে কোনো ধরনের কথাবার্তা ছাড়া, উস্কানি ছাড়া আপনারা দেখেছেন, সারা বাংলাদেশ দেখেছে কিভাবে হামলা করা হলো। এবং তাও হামলা করা হলো কোথায়? থানার ভেতরে, যেটাকে বলা হয় নিরাপত্তা পাওয়ার জায়গা। সেখানে হামলা করা হলো দুজন নির্বাচিত প্রতিনিধিত্ব করে। আমাদের প্রশ্ন এখানে, যেভাবে যদি দুজন ডাকসুর প্রতিনিধি হামলা করা হয়, তাদের নিরাপত্তা যদি না পারে এই সরকার বা হচ্ছে এই প্রশাসন, তাহলে একজন সাধারণ নাগরিক নিরাপত্তা কিভাবে দিবে? সেই বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার। এটুকুই। যে আপনারা জানেন যে একজনের ওখানে হামলা হয়েছে, এখানে হামলা আহতদের মধ্যে আছেন সাইদুজ্জামান নুল আলভি, যিনি সুদর্শন হল সংসদের নির্বাচিত সদস্য। এখানে অবরুদ্ধ ছিলেন উম্মে সালমা আপা। এখানে আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন মাজারুল ইসলামের পরবর্তীতে তিনি যখন আমাদের উদ্ধার করার উদ্দেশ্যে গিয়েছেন, তাকে কীভাবে আঘাত করা হয়েছে। তারপর ফাতিমা তাসলিম জুমা আছে, তাকে কীভাবে অবরুদ্ধ করে অকথ্য ভাষায় নোংরামি করা হয়েছে, সেটা আপনারা সাংবাদিক বন্ধুগণ দেখেছেন, লাইভ দেখেছেন। এখানে সোহাইল মাহমুদ আছে, তাকে কীভাবে বর্বরোচিত আক্রমণ করেছে আপনারা সেই ভিডিও ফুটেজের মাধ্যমে দেখেছেন। যে সাইমুম মাহমুদ আছে, সাইমুম ফেরদৌস, তার উপরেও হামলা করা হয়েছে। এমনকি একটা ছেলের, যিনি সুদর্শন হল সংসদের সাহিত্য সম্পাদক মহসিন হলের সাংবাদিক সম্পাদক, দেখেন তার কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়েছে। এবং এরপরে এই হামলার পরে যারা এই হামলার সাথে জড়িত ছিল তারা এটাকে নিয়ে উল্লাস করেছে। এই উল্লাস চিরস্থায়ী হবে না। এবং যারা উল্লাস করে মনে করছেন যে তারা অনেক বড় কিছু করে ফেলেছেন, সময়ের পরিক্রমায় আপনাদের বিচার আমরা এটা নিশ্চিত করবই। আজ হোক বা 50 বছর পরে হোক, যারা যারা এই হামলার সাথে জড়িত ছিলেন, যারা যারা উস্কানি দিয়েছেন, পরিকল্পনা করেছেন, প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে। আমি আজকে এখান থেকে দীপ্তকণ্ঠে বলে যাচ্ছি, আমি যদি বেঁচে নাও থাকি, আমি যদি মরেও যাই, শহীদ হয়ে যাই, তারপরও এদের প্রত্যেকের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে 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 ইনশাআল্লাহ। এটা আমরা নিশ্চিত করবোই। আচ্ছা, আমরা কিন্তু ইতিমধ্যে শনাক্ত করছি কারা হামলা করেছে। আমরা আপনারা দেখেছেন না, সারা বাংলাদেশের মানুষ দেখেছে, মিডিয়া এক্সপোজটা ফুটে যাচ্ছে যে কারা হামলা করেছে। আমরা প্রত্যেককে শনাক্ত করে তার হামলার চিত্র, যেটা হামলা করছে সেই চিত্র এবং তার পূর্ণাঙ্গ পরিচয়, তার ছবি, তার ডিপার্টমেন্ট, হল, সেশন সবকিছু একদম স্পষ্টভাবে এভিডেন্স সহকারে প্রশাসনকে দিয়েছি। তারা যেহেতু তদন্ত করছে, তো আমরা মনে করি তাদের একটা কাজে লাগতে পারে। জানি না তারা করবে কিনা আসলে, বাট আমরা আশা রাখি। আমরা মনে করি তিনি শুধুমাত্র ছাত্র দলের ভিসি নন, আমরা মনে করি তিনি পুরো বিশ্ববিদ্যালয়ের ভিসি। ওই জায়গা থেকে আমরা আশা রাখছি বিষয় তিনি করবেন। আমরা একদম স্পষ্ট এভিডেন্স সহ দিয়ে এসেছি, এখন দেখা যাক। আরেকটা বিষয় বলতে চাই, সেটা হলো আমরা ভিসি স্যারকে যখন বললাম যে আজকে 3 দিন পার হয়ে গেছে, একটা নিন্দা বিবৃতি পর্যন্ত দেন নাই, অর্থাৎ তার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহত হয়েছে, তিনি এখন পর্যন্ত একটা নিন্দা বিবৃতি দেওয়ার সাহস পান নাই। তখন ভিসি স্যার স্পষ্টভাবে বলেছেন তিনি এখন আর কোনো নিন্দা বিবৃতি দিবেন না। অর্থাৎ লজ্জার সাথে বলতে হচ্ছে আমাদের বর্তমান ভিসি তার শিক্ষার্থীদের উপর হামলা করা হচ্ছে, তিনি নিন্দা বিবৃতি দেওয়ার সাহস পান না। এত পরিমাণ দলকানা ভিসি পেয়েছেন এবং তিনি আমাদেরকে তদন্ত একটা মূল ঝুলাচ্ছেন। প্রফেসর সরাসরি বলেছেন এই তদন্ত কমিটি রিপোর্ট দিতে নানা করে প্রসেস আছে, সেই প্রসেস হইতে আমরা ধারণা করছি 5-6 মাস কিংবা 1 বছর লেগে যেতে পারে। আদৌ আমরা এই তদন্ত কমিটি পাবো কিনা আমরা জানি না। আমরা প্রশাসনকে পুরোপুরি একটা অসহযোগিতা পাচ্ছি এবং আমরা জানি না যে প্রশাসন আদৌ কোনো ব্যবস্থা গ্রহণ করবে কিনা। তো আমরা জিজ্ঞেস করেছি আপনি মামলা করবেন কিনা, তিনি সেই বিষয়ে উত্তর দেন নাই। এবং ভিসি আমাদের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসলিম জুমা, তাকে বলেছে যে তুমি নিজে কমিটির সভাপতি হও, তুমি তদন্ত করো। অর্থাৎ তিনি আমাদের সাথে পুরোপুরি একটা অশুভ আচরণ করেছেন আর কি।
আমরা এই ডিসি, এই প্রশাসন প্রত্যেকের কার্যক্রম আমরা শঙ্কিত এবং আমরা মনে করি যে এই প্রশাসনই ছাত্রদলকে বিভিন্নভাবে সহযোগিতা করছে আমাদের উপর হামলা করার জন্য। জি জি বন্ধুগণ, আমরা এখন শাহবাগ থানায় যাব, আপনাদেরকে অনেক কষ্ট দিচ্ছি। শাহবাগ থানায় আমরা মামলা দায়ের করার চেষ্টা করব। আপনারা জানেন এই ঘটনায় ভিকটিম একটা অংশ মামলা করতে গিয়েছিল।